চাকরি আমাদের সবার চাই, কিন্তু আমরা পাই না, বিশেষ করে সরকারি চাকরি। চাকরি পাওয়ার জন্য যে মূল্যটা দিতে লাগে সেটা কি আমরা দিতে রাজি? মূল্য মানে কিন্তু সবসময় টাকা দিয়ে হয় না। এই মূল্যবোধটা যতক্ষণ না সবার মধ্যে আসবে ততক্ষণে চাকরি পাওয়া সম্ভব না। আমার নাম ইঞ্জিনিয়ার রণদীপ চক্রবর্তী। আজকের টপিক হবে সরকারি চাকরি কিভাবে পাওয়া যায়, কি করতে হয় আর কি করতে হয় না। শুরু করা যাক আমার চ্যানেল আজকে বাস্তুকারের নতুন ভিডিও। চাকরি এমন একটা জিনিস, তার মধ্যে দুটো জিনিস আছে, তিনটে দেখাচ্ছি, তার একটা কারণ আছে। প্রথমটা হলো চাকরি পাওয়া, দ্বিতীয়টা হলো স্যালারি এবং তৃতীয়টা হলো জব স্যাটিসফ্যাকশন, অর্থাৎ চাকরি করে কতখানি সুখে থাকতে পারছি। চাকরি পাওয়াটা কিন্তু আর্ন করতে হয়, সেটা কিন্তু ক্লেম করা যায় না। সবাই বলে স্যালারি আর্ন করতে হয়, আসলে কিন্তু স্যালারিটা ক্লেম করতে হয়, কেননা তার আগে আমরা কিছু কাজ করে ফেলেছি। কিন্তু চাকরি কিন্তু আমাদের আর্ন করতে হয় নিজেদের যোগ্যতার মাধ্যমে, নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে। এবং সেই যোগ্যতার পরিচয় দেওয়ার যে এখনকার পদ্ধতি, সেটা কিন্তু সঠিক সেটা বলা যায় না। কিন্তু যেহেতু আমরা এই সমাজ ব্যবস্থার মধ্যে বেঁচে আছি, কাজেই আমাদের সেই যোগ্যতার মাপকাঠিতে কিন্তু নিজেদেরকে তুলে ধরতে হবে। এখন চাকরি আমাকে কেউ কেন দেবে? খুব সিম্পলভাবে তোমরা যদি ভাবো, তুমি তোমার বাড়িতে একটা কাজের লোক রাখবে, তুমি তাকে কেন রাখবে? তোমাকে তো পয়সা দিতে হবে। তুমি তাকে তখনই রাখবে যখন সে তোমার সমস্ত কাজ খুব ভালোভাবে করতে পারবে এবং কম খরচায় করে দিতে পারবে। মানে তুমি তাকে মাইনেও কম দেবে মাসের শেষে, অথচ সে তোমার কাজ খুব ভালোভাবে করে দিতে পারবে। বা একটা কম্প্রোমাইজ করা যায়, তুমি তাকে মাইনে ভালো দিতে রাজি, কিন্তু তার কাছ থেকে দুর্দান্ত কিন্তু তোমার কাজ চাই। তুমি নিজেকে কাজের লোকের জায়গায় বিচার করে দেখো এবং তোমার জায়গায় কোম্পানিকে রেখে দেখো, বা গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে হলে সেই সিলেকশন প্রসেসটাকে রেখে দেখো, তুমি কি সেই পারফরমেন্সটা দিতে পারবে? তুমি কি নিজের যোগ্যতার পরিচয় দিতে পারবে? এইটার উত্তরটা কিন্তু কনফিডেন্টলি তোমাদের মধ্যে অনেকেই দিতে পারবে না। হয়তো কেউ বলে দেবে হ্যাঁ, কিন্তু সেই হ্যাঁটা সামনে থেকে বললেও মনের ভেতরে কিন্তু সবসময় তার জোরটা থাকে না। সেটা থাকে না, তার কারণ হলো নিজের প্রতি অবিশ্বাস। এটাই প্রথম পয়েন্ট। চাকরি পেতে গেলে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো নিজের প্রতি বিশ্বাস। তোমাকে অনেকে বলে দেবে যে তুমি পেতে পারো না চাকরি, তোমাকে অনেকে বলে দেবে তোমার পাওয়া উচিত না, তোমার থেকে তো অনেক ভালো ভালো ছেলে মেয়ে আছে, তুমি কেন পাবে? তাদের এই নেগেটিভিটিগুলোর মধ্যে নিজেকে যদি পজিটিভ রাখতে হয়, বারবার যে ফেলিওরগুলো আসবে সেগুলোকে যদি বাঁচিয়ে এগিয়ে যেতে হয়, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হয় জমি কামড়িয়ে, সবচেয়ে আগে যেটা দরকার সেটা হলো নিজের প্রতি বিশ্বাস, অন্য কারোর প্রতি না। নিজের প্রতি বিশ্বাসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই চাকরি পাওয়ার যে স্ট্রাগল, তার মধ্যে। চাকরি পাওয়াটা হলো একটা ডেস্টিনেশন, তুমি পৌঁছে গেলে তোমার জায়গায়, কিন্তু এই গন্তব্যে পৌঁছানোর যে জার্নিটা, যে যাত্রাপথটা, সেটাই কিন্তু সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। এবং সেই যাত্রাপথে অনেকেই কিন্তু আমরা পথ হারিয়ে ফেলি, তাই জন্যই আমাদের ব্যর্থতা। যাতে পথটা না হারাতে হয় তার জন্য তোমার দরকার সঠিক মিডিয়াম, যার মাধ্যমে তুমি এগোতে পারবে, মানে তোমার সেই যানবাহনটা যেটা তোমাকে নিয়ে যাবে তোমার লক্ষ্যের উদ্দেশ্যে। এবং দরকার একটা জিপিএস, যেমন আমরা মোবাইলে গুগল ম্যাপ ইউজ করি, ঠিক সেরকমই একটা কিছু দরকার, যেটা তোমাকে তোমার যে গন্তব্য, যে লক্ষ্য, তোমার চাকরি, সেখানে তোমাকে পৌঁছে দিতে পারবে। আর সেই জিপিএসটা হলো সঠিক গাইডেন্স। আর সেই বাস বা পার্সোনাল কার বা এরোপ্লেন, ট্রেন, যাই ভাবো না কেন, যেটার মাধ্যমে তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে, সেইটা হলো তোমার ডেডিকেশন। আমি যে কথাগুলো বললাম হয়তো একটু দার্শনিক সুলভ, কিন্তু এই দার্শনিক সুলভ কথাগুলোই কিন্তু আসল সত্যি।
শুধুমাত্র হার্ডওয়ার্ক সিস্টেমেটিক অ্যাপ্রোচ দিয়ে কিন্তু চাকরি হয় না। চাকরি পাওয়ার জন্য দরকার একটা ইমোশন। যার মধ্যে কিছু পাওয়ার ইমোশন নেই, সে কিন্তু কখনোই রাতের পর রাত অক্লান্ত পরিশ্রম করতে পারবে না, জেগে থাকতে পারবে না। 18 ঘন্টা, 20 ঘন্টা, 16 ঘন্টা অনেকে পড়ার কথা বলে, আমি সেগুলো বলবো না। কিন্তু সবচেয়ে বেশি করে যেটা বলবো হলো একটা অদম্য ইচ্ছা। আমাকে পেতে হবে, আমার কোনো সেকেন্ড অপশন নেই। আমাকে পেতে হবে আমার নিজের জন্য, অন্য কারোর জন্য না। আমাকে অন্য কারোর কাছে প্রমাণ করতে হবে না, বা আমাকে সেই মেয়েটা বা ছেলেটার কাছে প্রমাণ করতে হবে না যে একটা চাকরি নেই বলে আমাকে ছেড়ে দিয়েছিল। আমাকে শুধু প্রমাণ করতে হবে নিজের কাছে, ইয়েস, নিজের কাছে। আজকে আমি বলবো ছোট্ট কিছু ঘটনা, ঠিক ঘটনা না, ঘটনা থেকে পাওয়া যে অভিজ্ঞতা। মানে আমি আমার জীবনে এই ছোট্ট আমার ক্যারিয়ার মাত্র 6 বছর প্লাস, একটু বেশি। সেই 6 বছরের ক্যারিয়ারের অনেক ওঠানামা হয়েছে। চাকরি করেছি, এখনও করছি, দুখানা সরকারি চাকরি করেছি, এখন একটা নিয়ে প্রাইভেট সার্ভিস প্রচুর পেয়েছি, কখনো যাইনি। ওই যে বললাম, চাকরি পাওয়াটা একটা জার্নি। চাকরি আর্ন করতে হয় আর স্যালারিটা ক্লেম করতে হয়। আজকে সেই আর্নিংয়ের গল্প তোমাদের বলবো, কিভাবে তোমরাও আর্ন করতে পারবে। আমার সাথে থাকো, আশা করি এই ভিডিওটা খুব ভালো লাগবে। তোমরা প্রচুর মোটিভেশনাল ভিডিও দেখো, আমি তোমাদের মোটিভেশনাল ভিডিও হিসাবে এটাকে তুলে ধরতে চাইছি না। বা তোমরা অনেক ভিডিও দেখো কিভাবে চাকরি পাওয়া যায়, আমি এখানে সেই পদগুলো বলবো না কিভাবে চাকরি পাওয়া যায়, সেটা আমার থেকে ভালো তোমরা হয়তো অনেকেই জানো। আমি তোমাদের বলবো কিভাবে নিজের মধ্যে ওই জেদটাকে বজায় রাখা যায় এবং সঠিক সিস্টেমটাকে ব্যবহার করা যায়, যাতে তোমার যে হার্ডওয়ার্কটা সেটার মধ্যে একটু স্মার্ট ওয়ার্কের ছোঁয়া লাগে, তোমার যে হার্ডওয়ার্কটা সেটা ব্যর্থ না হয় কখনো। চলো শুরু করা যাক। প্রথম যে ইম্পর্টেন্ট পয়েন্টটা বলবো আমি তোমাদের, সেটা হলো কত ঘন্টা আমরা পড়ছি। এই 1 মিনিট দাঁড়া, চশমাটা ভুলে গেছি, যদিও দেখতে পাই, কানা নই, কিন্তু তবুও অস্বস্তি হয় কীরকম। তো যেটা বলছিলাম, প্রথম যেটা তোমাদের বলবো, 1 নম্বর পয়েন্ট, কত ঘন্টা পড়ছো সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একদমই না। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো তুমি যেটুকুনি পড়ছো সেটা কতখানি মনোযোগ দিয়ে পড়ছো। মানে অনেকে আছে 10 ঘন্টা পড়ে যাচ্ছে কিন্তু কিছুই তার মাথায় ঢুকলো না, মানে সিম্পলি হয়তো সে মনে করার চেষ্টা করছে, মানে মুখস্থ করার চেষ্টা করছে। সেটা কিন্তু কখনোই কাম্য নয়, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সার্ভিসের ক্ষেত্রে। আমরা চেষ্টা করব যদি অল্প করি কিন্তু পুরোটাকে রিটেন করার এবং বুঝে বুঝে পড়ার। প্রথম আমরা পড়বো একবার জাস্ট গল্প পড়ার মতন, সেকেন্ড টাইম যখন পরবর্তীকালে রিভিশন করব তখন একটু স্লো পড়বো এবং ছোট ছোট একটা খাতার মধ্যে কিন্তু এমসিকিউ এর কোশ্চেন, যেগুলো আমাদের মনে হয় যে হ্যাঁ এটা থেকে একটা এমসিকিউ হতে পারে, সেরকম করে আমরা একটা একটা করে এমসিকিউ সাবজেক্ট ওয়াইজ কিন্তু লিখে রাখবো নিজেদের একটা খাতায়। সেটা পরবর্তীকালে পরীক্ষার সময় আমাদের পড়তে কাজে লাগবে। শুধু তাই নয়, এই যে লেখার হ্যাবিটটা, একটা জিনিস যখন দেখবে তুমি একটা কোনো টপিকের মধ্যে থেকে তুমি একটা এমসিকিউ তৈরি করে লিখছো খাতার মধ্যে, সেটা নিয়ে কিন্তু তোমাকে 3-4 মিনিট অন্তত নিজের ব্রেনটাকে তার মধ্যে দিতে হচ্ছে, ফোকাসটাকে অটোমেটিক্যালি তোমাকে দিতে হচ্ছে। এবং এটা দিতে গিয়ে দেখবে যে তোমার মধ্যে কিন্তু সেই পার্টিকুলার জিনিসটার অটোমেটিক্যালি একটা ব্রেনের মেমোরিতে রিটেনশন হয়ে যাচ্ছে। এটা গেল প্রথম জিনিস। কাজেই কত ঘন্টা পড়ছি, 12 ঘন্টা 16 ঘন্টা ওসব কোনো ব্যাপার না। যতক্ষণে তুমি কমফোর্টেবল থাকছো, মানে নিজেকে জোর করে পড়াতে হচ্ছে না, কিন্তু তুমি নিজের মন দিয়ে পড়ছো, ততক্ষণই তুমি পড়বে। কিন্তু ফোকাসটা যেন থাকে, ফোকাসটা যেন ওই হোয়াটসঅ্যাপে, ফেসবুকে বা অন্য কোথাও যেন সেই মুহূর্তে না যায়। 2 নম্বর পয়েন্ট, 3 হয়ে গেছে আবার, আমার কিছু একটা 3-এ গন্ডগোল আছে, বারবার যেন কি জানি এই আঙুলটা বেরিয়ে যায় 3 বলার জন্য। তো 2 নম্বর পয়েন্টে যেটা বলতে চাই আমি, সেটা হলো নিজের মধ্যে একটা খিদে তৈরি করা, যে আমাকে খেতে হবে। কি খেতে হবে? চাকরি খেতে হবে। নিজের ইমোশনের খিদে মেটানোর জন্য আমাকে চাকরিটাকে খেতে হবে। সেটা করার জন্য আমরা যেটা করব সেটা হলো নিজেদের যে খাতা আছে, যেই খাতার মধ্যে আমি পড়ার স্টাডি নোটসগুলো তৈরি করছি, সেই খাতার পেছনে আমরা কিন্তু নিজেকে যেই জায়গায় দেখতে চাই, মানে চাকরিটা পেয়ে যেই পোস্টের জন্য, ধরো চাকরির জন্য পরীক্ষা দিচ্ছি, ধরো তুমি জুনিয়র ইঞ্জিনিয়ার হতে চাইছো বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হতে চাইছো বা অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হতে চাইছো, কি যা ইচ্ছা হতে চাইছো, সেটা একটা খাতার পেছনে, যেই খাতাটায় তুমি তোমার স্টাডি নোটসগুলো বানাচ্ছো সেটার পিছনে লেখো। মানে আমার নাম যেমন ধরো
রণদীপ চক্রবর্তী, আমি তাহলে এরকমভাবে লিখবো যে রণদীপ চক্রবর্তী, আমি অমুক হতে চাইছি, আমার ডেজিগনেশন যেটা, মানে স্ক্যাম্প, যেমন রবার্ট স্ট্যাম্প তৈরি করি সেরকম একটা স্ট্যাম্পের মতো খাতার পিছনে এটা লেখো। তাহলে কী হবে, তুমি যখনই প্রতিবার ওটা দেখবে না, তোমার মনের মধ্যে কিন্তু একটা স্ট্রং ইমোশন কাজ করবে ওটা পাওয়ার জন্য। এটা আমি ফলো করতাম, এবং এইটা তোমরা হয়তো মনে হবে একটা অবাস্তবিক জিনিস বলছি, কিন্তু বিশ্বাস করো এটা সাংঘাতিকভাবে কাজে দেয়। তুমি যেই জিনিসটাকে নিজের মন থেকে পেতে চাইবে না, তোমাকে আমি কথা দিতে পারি সেইটা পাওয়ার থেকে তোমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না, যদি তুমি সত্যি তোমার মন থেকে ওটাকে পেতে চাও। এই মন থেকে চাওয়া আর ব্রেন থেকে চাওয়ার মধ্যে একটা পার্থক্য আছে, শুধুমাত্র ইমোশনের। এই ইমোশনটা তৈরি হবে তখনই যখন তোমার মধ্যে একটা খিদে থাকবে, তোমার কাছে আর কোনো অপশান থাকবে না। অপশান না থাকার উপায়ে গিয়ে খিদে তৈরি করাটা খুব একটা ভালো জিনিস না। ওই যে ডাউনফলটা, ওটা কিন্তু ভয়ানক ফেস করা কঠিন। কারোর হয়তো কোনো আপনজন চলে গেল, কারোর হয়তো প্রচণ্ড ফিনান্সিয়াল ক্রাইসিস হয়ে গেছে, কারোর হয়তো বিশাল লোনের বোঝা আছে। এই ক্রাইসিসের মোমেন্টে যে খিদে তৈরি হয় সেটা তো একটা বাঁচার খিদে। আমি চাই না তোমাদের সেরকম খিদে কখনো আসুক, আমি চাই তোমার মধ্যে পাওয়ার খিদে যাবো, শুধুমাত্র নিজের ইমোশনটাকে ফুলফিল করার জন্য। এবং তার জন্য এই যে ছোট উপায়টা বললাম, খাতায় লিখে রাখা, বা তোমার যদি বাড়িতে কেউ বকাবকি না করে অবশ্যই করতে পারো। আমি যেটা করতাম, দেয়ালের কোনো কোনায় একটা লিখে রাখলে যে তুমি অমুক পরীক্ষায় অমুক পাবে বলে নিচে সই করে রাখলে, এগুলো করে দেখো, এগুলো সত্যি করে সাংঘাতিকভাবে হেল্প করে, তোমাকে মোটিভেট করে। এটা করতে হবে তোমার পড়ার ঘরে। তুমি দেখো, তুমি এর থেকে সাংঘাতিক রকম মোটিভেশন পাবে। তুমি 100খানা মোটিভেশনাল ভিডিও দেখেও কিন্তু পাবে না, যেটা ওই নিজে ইনভলভড হয়ে পাবে। দ্বিতীয় ব্যাপার বলে দিলাম। এবার ফাইনালি 3 নম্বর ব্যাপার, সেটা হলো আমরা এই যে পড়ছি, আমাদের পড়ার উদ্দেশ্য যেন প্রাথমিকভাবে এটা কখনোই না হয় যে আমাকে চাকরিটা পেতে হবে। আমার পড়ার প্রাথমিক উদ্দেশ্য হবে সবসময় কিন্তু নলেজটাকে নেওয়া, সবসময় হবে কনসেপ্টটাকে তৈরি করা। ইঞ্জিনিয়ারিং এমন একটা ফিল্ড যেখানে কিন্তু কনসেপ্টটা সবসময় কাজে লাগে। পুঁথিগত বিদ্যা দিয়ে কিন্তু আমরা বেশি দূর এগোতে পারবো না যদি না কনসেপ্ট থাকে। কেননা পুঁথিগত ওই যে বিদ্যা, যে ইঞ্জিনিয়ারিংটা, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো না যদি না কনসেপ্টটা থাকে। কেননা আমরা বুঝতেই পারবো না কোন ক্ষেত্রে কোন প্রবলেমের কোন সলিউশনের জন্য কোন টপিকের কোন অংশটা ব্যবহার করতে হবে, যেটা প্র্যাকটিক্যালি একজন ইঞ্জিনিয়ারকে ফিল্ডে করতে হয়। কাজে সবসময় আমরা কনসেপ্ট তৈরি করবো। কনসেপ্ট তৈরি করলে সুবিধা যেটা হয়, লং রানে আমরা হয়তো সব কিছু পড়তে পারলাম না, বা আমরা হয়তো কোনো পরীক্ষার আগে কোনো কারণে পড়ার সুযোগই পেলাম না, বা এমন একটা কোয়েশ্চেন হলো যেটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। কিন্তু যদি আমাদের একটা কনসেপ্ট থাকে, জিনিসটা বেস যদি ক্লিয়ার থাকে, আমরা কিন্তু লজিক্যালি জিনিসটাকে বুঝে অ্যানালাইজ করে নিজের বুদ্ধি খাটিয়ে একটা উত্তরের দিকে যেতে পারবো, বা অ্যাটলিস্ট ভুল করবো না। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। কারোর পক্ষেই সম্পূর্ণ যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পুরো কোর্সটা, পুরোটাকে মনে রাখা সম্ভব না। বিশেষ করে যারা চাকরি অলরেডি করে আরেকটা চাকরির দিকে যেতে চাইছে, তাদের পক্ষে তো সম্ভবই না। কেননা তারা যেই কাজটা করে এখন বর্তমানে, তার মধ্যেই তারা কিন্তু সীমাবদ্ধ হয়ে যায় কিছুটা হলেও। যেমন আমি যে ধরনের কাজ এখন করি, তার জন্য এস্টিমেশনটা আমার খুব লাগে, ম্যানেজমেন্টটা খুব লাগে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং কিছুটা লাগে, ড্রয়িং তো ক্যাডেই হয়। কিন্তু অন্যান্য যে সাবজেক্টগুলো আমরা যা কিছু পড়েছি, সেই ওয়াটার রিসোর্সেস হোক কি লেভেলিং হোক, সেগুলো আমাকে ডাইরেক্টলি কোনো কাজে আমার লাগে না এই মুহূর্তে। অবশ্যই লাগে কোনো না কোনো সাইটে, ওই কনসেপ্টগুলোকে লাগে, ইমপ্লিমেন্ট করতে হয়, কিন্তু পুরোটা অ্যাজ এ হোল লাগে না বেশি করে। তাই জন্য আমার কিন্তু সেই দিকটা অটোমেটিক্যালি কিছুটা হলেও পিছিয়ে যাব। সেটা আমার না পারার জন্য না, সেটা হলো আমি যেহেতু আরেকটা কাজের দিকে চলে গেছি তাই জন্য। ফ্রেশারদের ক্ষেত্রে এটা কিন্তু একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। এটা কিন্তু যারা ইন জব আছে তারা পায় না। কেন, ফ্রেশাররা সব কিছু করছে, তারা কোনো চাকরিতে ঢোকেনি, তাদের মধ্যে মাথার উপর আলাদা কোনো প্রেশার নেই, কোনো টাইম লাইন নেই। তারা কিন্তু পুরোটা ইজিলি রিভাইজ করতে পারবে, তাদের টাইম ম্যানেজমেন্টটা অনেক প্রপার হয়। তাই জন্য সবসময় যা করবে কনসেপ্ট তৈরি করে পড়বে, আর চেষ্টা করবে সবসময় সিলেবাস ধরে পড়া। মানে সব কটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু পরীক্ষার অ্যাপ্রোচ এক রাখলে হবে না।
আমরা যে পরীক্ষা দেবো তার যে নোটিফিকেশন থাকে তার মধ্যে কিন্তু সিলেবাস দেওয়া থাকে। সেই সিলেবাসটাকে আমরা একটা প্রিন্ট আউট নেবো বা স্ক্রিনের মধ্যে রেখে দেবো বা মোবাইলে স্ক্রিনশট তুলে সেই সিলেবাস অনুযায়ী আমরা কিন্তু টপিকগুলোকে পড়বো এবং একটা একটা করে টিক মারবো যে আমার এটা পড়া হয়ে গেল। এবং চাকরির পরীক্ষা এমন একটা জিনিস, সেখানে কিন্তু তোমাকে কোনো ফ্ল্যাট ডাইরেক্ট কোয়েশ্চেন সবসময় দেবে না। হয়তো 100টার মধ্যে তুমি 4টে কোয়েশ্চেন পাবে কি 5টা কোয়েশ্চেন পাবে যে ফ্ল্যাট ডাইরেক্ট, বেশিরভাগই কিন্তু কনসেপ্ট ওরিয়েন্টেড কোয়েশ্চেন থাকবে। বিশেষ করে এখনকার ট্রেন্ড তো তাই বলছে। এবং যারা শুধুমাত্র এমসিকিউ পড়ে তার ভরসায় যায়, তারা হলো, আমি জানি না তারা কি ভুল করছে, আমি কীভাবে তোমাকে বলবো, হয়তো কেউ এইভাবে করে চাকরি পায় না বা পেলেও খুব রেয়ার। বেশিরভাগ যারা চাকরি পায় বেশিরভাগই কিন্তু তারা কিন্তু আগে ভালো করে তাদের টেক্সট বইগুলো, তাদের যে মূল সাবজেক্ট ওয়াইজ বইগুলো ভালো করে থরলি পড়েছে, তারপরে তারা আরও কভার আপ করার জন্য বিভিন্ন জিনিসগুলো যাতে মানে একটা প্র্যাকটিস রিভিশন হয় তার জন্য এমসিকিউ প্র্যাকটিস করে। কিন্তু অনেকের ধারণা যে আমি কোনো একটা পার্টিকুলার এমসিকিউর বই পড়ে চলে যাব, আমার হয়ে যাবে, তা কিন্তু হয় না। তাতে তুমি ওই কটা কোয়েশ্চেনের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থেকে গেলে, তোমাকে তার বাইরে থেকে প্রশ্ন এলে কিন্তু কিছুই তুমি পারবে না। কাজে এই অভ্যাসটা ত্যাগ করতে হবে। আমাদের আগে ভালো করে সিলেবাস ওয়াইজ টেক্সট বুকগুলোকে পড়তে হবে। সিলেবাস ওয়াইজ টেক্সট বুক পড়া হয়ে যাবে, তারপরে আমি অন্য কিছুতে যাব, তারপর আমি প্র্যাকটিস রিভিশন করবো এমসিকিউ বুক থেকে। এটা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, এটার দিকে আমরা কেউ কিন্তু নজর দিই না, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা পরীক্ষার আগের দিন চেষ্টা করব না পড়ার। আমরা পরীক্ষার আগের দিন শুধুমাত্র রিল্যাক্স করার চেষ্টা করব, ব্রেনটাকে রেস্ট দেওয়ার চেষ্টা করব, আর অন্য কিছু করব না। পরীক্ষার আগের দিনে যদি আমরা পড়তে থাকি খুব বেশি করে, তাহলে আমাদের মধ্যে একটা অটোমেটিক্যালি অ্যাংজাইটি চলে আসবে, যেটা কিন্তু আমাদের আগের যে পড়াগুলো ছিল, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় কি, আমাদের বেশিরভাগের জনের মধ্যেই কিন্তু একটা অ্যাংজাইটি কাজ করে। মানে আমাদের মধ্যে হয়তো অনেকের খুব বেশি পরীক্ষা দেওয়ার, খুব বেশি ইন্টারভিউ ফেস করার অভিজ্ঞতা নেই। এর ফলে হয় কি, আমাদের মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করে সবসময়, এবং একটা এক্সাম পারফরমেন্স প্রেশার যাকে বলে, পারফরমেন্স প্রেশার কাজ করে। এই পারফরমেন্স প্রেশারটাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। এটা সবসময় মনে রাখবে, একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাকে কখনোই বিচার করে ফেলা যায় না তুমি কতখানি জানো, তোমার মধ্যে কী নলেজ আছে। যেই 100টা কোয়েশ্চেন বা 150টা বা 200টা কোয়েশ্চেন একটা পরীক্ষায় হয়, সেটা কিন্তু শুধুমাত্র তোমাকে ওই কটা কোয়েশ্চেনের ওপরেই বিচার করে। তুমি হয়তো তার বাইরে অনেক কিছু জানো, অনেক নলেজ, তাহলে হয়তো তুমি চাকরিটা পাবে না। কাজে এইটা ভেবে কখনো নিজের মনকে ছোট করবে না যে তুমি পারলে না। এর থেকে এলো আমার 5 নম্বর পয়েন্ট, ব্যর্থতার মধ্যেও দাঁড়িয়ে থাকা। এইটা না ভাবা, একবার ব্যর্থ হলাম, 2বার ব্যর্থ হলাম, 3বার ব্যর্থ হলাম, 4বার ব্যর্থ হলাম, 5বারের বারটা আমি চেষ্টাই করলাম না। কে বলতে পারে এই 5বার তোমার জন্য ছিল, 5 নম্বর বারটা? কে এটা বলতে পারে যে ওই 5 নম্বর বারে তুমি একজন সরকারি ইঞ্জিনিয়ার হলে না? কে বলতে পারে ওই 5 নম্বর বারে তুমি একটা এমএনসি ভালো কোম্পানিতে চাকরি পেলে না? কাজেই ব্যর্থতার মধ্যে ঘুরে দাঁড়াতে হবে। এবং ওই ব্যর্থতার থেকে কিন্তু ঘুরে দাঁড়ালে শুধু হবে না, ওই ব্যর্থতা কেন এলো সেটা কিন্তু অ্যানালাইজ করতে হবে। নিজেকে কভার আপ করলে চলবে না, নিজের মনকে এটা সান্ত্বনা দিলে হবে না যে কোয়েশ্চেনটা খারাপ করেছিল, আমার তো পড়া হয়নি, আমি কমপ্লিট করতে পারিনি সিলেবাস, এইগুলো অজুহাত। যদি সেটাই কারণ হয়, তাহলে সেইটাকেই অ্যানালাইজ করতে হবে, কেন করিনি, কি করতে পারতাম। এটা এই কারণে ভাবা নয় যে আমরা ওটাকে করলাম না তার সান্ত্বনা দিচ্ছি, কি করতে পারতাম এই জন্য আমাদের ভাবতে হবে, যাতে পরবর্তীকালে যে পরীক্ষাগুলো আসবে তার মধ্যে যাতে আমরা পারফর্ম করতে পারি। ব্যর্থতা মানুষকে দুভাবে এগোতে পারে, একটা হলো ক্যারিয়ারের প্রগ্রেসের দিকে, আর একটা হলো জীবনের তলানিতে নিয়ে যেতে পারে। একই ঘটনা ভেবে দেখো, শুধুমাত্র ব্যর্থতা তোমাকে জীবনের শীর্ষে পৌঁছাতে পারে অথবা জীবনের তলানিতে। ব্যর্থতার মধ্যে দাঁড়িয়ে থাকা, টিকে থাকা, নিজের উপর বিশ্বাস রাখা, এটাই হলো আসল জিনিস। এটাই পরিচয় দেবে তুমি একজন অফিসার হওয়ার যোগ্য কিনা। একজন অফিসার কিন্তু শুধু একটা চেয়ারে বসলে হয়ে যায় না। একজন অফিসার তার অ্যাটিটিউডের মধ্যে কিন্তু তার সেই আধিকারিকের সুলভ আচরণ থাকতে হবে। একজন অফিসার যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় স্টেবল থাকবে। ভেবে নাও, তুমি যে চাকরিটা করতে চাইছো, একজন অফিসার হতে চাইছো, এই প্রেশারটা তুমি নিতে পারো কিনা, এটাও একটা তোমার বড় পরীক্ষা। কাজেই কোনোভাবে
ব্যর্থতার থেকে আমরা নিচের দিকে কিন্তু যাব না। যখনই ব্যর্থতা আসবে তার থেকে আমরা শিখব কেন ব্যর্থতা এলো, আমরা তার থেকে কি শিখলাম, কেন হয়নি, আমি কোন জায়গাটা মিস করে গেলাম, সেইগুলো ভালো করে শিখে নেব, নিয়ে আগের বারের ব্যর্থতাকে আমার বেস করে সেটাকে আমার ফাউন্ডেশন হিসাবে রেখে তার উপর কিন্তু আমি দাঁড়াবো, নতুন করে দাঁড়াবো, দাঁড়াতে শিখবো, শিখতেই হবে। এবং এই ব্যর্থতার পরে যখন সফলতা আসে না, বিশ্বাস করো এর থেকে বোধহয় খুশি পৃথিবীতে আর কিচ্ছুর হতে পারে না। যখন কেউ অনেকবার ব্যর্থতার পরে একবার সফলতার প্রথম যে স্বাদ পায়, তার যে খুশি, সেটা বোধহয় একজন সন্তান এলে তার মা বাবা পাওয়ার সমান। ও ভালো কথা, আমার বিয়ে হয়নি কাজেই আমি মা বাবা হওয়ার স্বাদ পাইনি, ওটা একটু জাস্ট বলার জন্য বললাম। যাই হোক, আমি আশা করবো আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো এবং শেয়ার করো, ছড়িয়ে দাও সবার মধ্যে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের মধ্যে অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করছে কি বেল আইকনটা হিট করছেন, এর ফলে যখনই আমি কোনো নতুন ভিডিও আনবো তোমরা কিন্তু জানতেই পারবে না। কাজে প্লিজ তোমরা ওই বেল আইকনটায় হিট করে দাও। আজকের মতন এখানেই থাক, আবার সামনের সপ্তাহে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন ধরনের কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনায় বসবো। আশা করব তোমার সাথে আমার যে এই যে ইন্টারাকশন, এটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ জানাও, আর যদি ভালো না লাগে সেটাও জানাও। সেটাও আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফিডব্যাকটা। আর কেন লাগছে না সেটা অবশ্যই জানাবো। টাটা।